আমার বাবা মা যখন চায় আমি সুস্থ থাকি, আমিও চাই আমার সন্তানরা সুস্থ থাকুক। দয়া করে এই সুস্থ জীবনটা আল্লাহর রাস্তে কেউ নষ্ট করবেন না। আপনাদের সবাইকে অনুরোধ করলাম, দয়া করে যে যে দায়িত্ব আছেন, দয়া করে এই দায়িত্বর জায়গা থেকে সুষ্ঠু একটা সমাধানের পথ বের করে নিয়ে আসেন। রাগ, অহংকার, জিদ দিয়ে ভালো কিছু হয় না। সমাধানে একটা সুষ্ঠু পথ তৈরি করেন। যারা রাষ্ট্রের জ্ঞানী ব্যক্তিরা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন এবং রাজনৈতিক নেতারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করলাম, সবাই আমাদের দেশের 90% মানুষ মুসলমান, ধর্মীয় নেতাদেরকে অনুরোধ করলাম, দয়া করে আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করুন। এই রাষ্ট্রটা সবার জন্য যেটা মঙ্গল হয়। আমি আবারও বলছি, দিনের পরে রাত্র আসে, রাত্রের পরে দিন আসে। কেউ যারা অন্যায় করেছে তাদের পানিশমেন্ট হবে, আর যারা এখন অন্যায় করছেন তাদের জন্য ভয়াবহ পানিশমেন্টের ব্যবস্থা আছে। দয়া করে সবাই সংশোধন হয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করেন। 1 বছর এনাফ সময়, অনেক ক্ষতি হয়েছে। 1 বছর 1 দিন পরে আজকে আসলাম। দয়া করে সবার কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে সবাই একটা পরিবর্তনের জন্য একটা সামনের দিক, সবাই যেন একসাথে চলতে পারে সে একটা পথ সবাই মিলে তৈরি করুন। এই জন্মভূমি আপনাদের, আমাদের সকলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা ভালো কিছু রেখে দিতে চাই, যেখানে সবার বসবাসযোগ্য একটি শহর থাকবে, যে শহরের মানুষ সবাই নিজেদের দেশে বসবাস করবে। কারণ এখানে রাগ অহংকার করে লাভ নাই। আমি বলছি তো, স্বাধীনতার পর থেকে কোনো সরকারেরই সকলে দেশে থাকতে পারেন নাই। সবারই দেশের বাহিরে কোনো না কোনো ভাবেই, কেউ আত্মগোপন বলেন, কেউ লুকে বলেন, কেউ চুরি করে বলেন, কেউ গা ডাকা দিয়ে বলেন। আমার সমাজের, আমার দেশের কোনো মানুষের, কোনো সেক্টরের, কোনো এক্সট্রা কোনো পেশার মানুষের এক্সট্রা কোনো সম্মান নাই। এই সম্মানটা যেন আর নষ্ট না হয়, ভবিষ্যৎ নিজেদের সন্তানের দিকে চিন্তা করে আমরা সকলে একসাথে চলার একটা পথ তৈরি করি। আমাদের যা ক্ষতি করেছেন, অসুবিধা নাই, আমাদের সম্পদ যা আছে নিয়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে আমাদের মানুষগুলোকে বাঁচতে দেন, আর আমরা আমাদের মানুষগুলোর সাথে একসাথে থাকি, জন্মভূমিতে আমরা অবস্থান করি। এটাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আমি আবারও বলছি, আমাদের কোনো নেতৃবৃন্দ, কোনো সাপোর্টার, আমাদের যারা ভোট দিয়েছে, আমাদের সমর্থন করেছে, আল্লাহর রাস্তে দয়া করে তাদের আর কোনো ক্ষতি করবেন না। যদি মনে হয় আমরা আমাদের সরিয়ে দিলে আপনাদের ভালো, আপনারা নির্বাচন করবেন, করেন, কোনো সমস্যা নাই। আমাদের বাড়ি সম্পত্তি যা আছে যদি মনে হয় আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান, কোনো সমস্যা নাই। দয়া করে আমাদের কবরের জায়গাটুকু রাখেন, দয়া করে আমাদের কবরের জায়গাটুকু আপনারা রাখেন। কারণ আমি আপনাদের সম্মান না দিলে আপনাকে সম্মান দিবে না, আমাকে সম্মান না দিলে আপনিও কোনোদিন সম্মানিত হবেন না। হয়তোবা কিছুক্ষণের জন্য আপনারা হাততালি পাবেন। আপনাদের সকলের ফাইল রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনো কেউ সামনের দিকে রাখছে, একদিন আপনাদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এটা কামনা করি না, এটা কারোর জন্য ভালো না। কিছু কিছু পদধারী নেতাদের কারণে আজকে আমরা অপমানিত হলাম, কিন্তু যারা অন্যায় করেছে, যারা লুটপাট করেছে, আপনারা তাদের কারোই দলের না। সেই হিসাবে যারা অন্যায় করেছে, রাষ্ট্রীয়ভাবে লুটপাট করেছে, আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে বেকায়দায় ফেলে গেছে, হায়াতে যদি থাকি সেগুলা সামনের দিন বলবো। সত্য কি জিনিস সেটা সামনের জনগণকে জানাবো। কারণ আমি নিজে সিটি কর্পোরেশন 3 বছর থেকে আমি সিটি কর্পোরেশন নিজের সম্মানী ভাতাটাই গ্রহণ করি নাই, অথচ আমাকে 7,500 কোটি টাকা আত্মসাতের দুদক তারা প্রেস ব্রিফিং করে দিয়েছিলেন। এটা গত সরকারও 2021 সালে এই কাজটা করেছিল। আমাকে একদিন 28টা মামলা দেওয়া হয়েছিল, আমার মেয়রের পদটা নিয়ে নেওয়া হয়েছিল, পার্টির থেকে আমাকে সাধারণ সম্পাদক পদটি বের করে দেওয়া হয়েছিল। আমাদের এইখানে একজন মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সে তার নিজেদের সাংবাদিক নাম দিয়ে তাদের হাত দিয়ে চিঠি লিখিয়ে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিল। আজকে আপনারা কি ভালো আছেন? আপনারা যে আপনাদের ভাইয়ের বিরুদ্ধে ভাবে মিথ্যা প্রচার করেছেন, আজকে কি বুকে হাত দিয়ে বলেন আপনারা কি ভালো আছেন? গাজীপুরকে যে ক্ষতিগ্রস্ত করেছেন, আওয়ামী লীগকে যে ক্ষতিগ্রস্ত করেছিলেন, আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো। নিজের ভাইয়ের উপর এমন অত্যাচার করেছিলেন, আজকে রাষ্ট্র দিয়ে আপনারা কি অবস্থায় আছেন? সেই হিসাবে
সুযোগ পেলে কারো কারো কেউ ক্ষতি করতে হয় না। সময় পরিস্থিতি কথা বলবো, যারা অন্যায় করেছেন, যারা যদি ক্ষমা না চান তাহলে সময় আছে, প্রমাণ সহকারে এইগুলো বলবো। সেই হিসাবে আমি সকল রাজনৈতিক দল এবং আমাদের গাজীপুরের প্রিয় মানুষ, আমি প্রতিদিনই সকাল থেকে রাত্র 2টা পর্যন্ত গাজীপুরের প্রত্যেকটি রাস্তাঘাটে প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেয়রের দায়িত্ব থেকে পুলিশের কাছে যাই নাই, পুলিশের কোনোদিন দেহরক্ষী হিসেবে ব্যবহার করি নাই। নিজের সিকিউরিটি নিজেই নিয়ে চলছিলাম, নিজেদের জন্মভূমি ভেবেই চলেছিলাম। সকলকে বিশ্বাস করেছি, সকলের ঘরে সকলের কাছে গিয়েছি। এখানে দল, রাজনীতি, কোনো সংগঠন সেটা বিবেচনা করি নাই। মনে করেছিলাম গাজীপুরের মানুষ সবাই প্রিয় মানুষ, সবার কাছেই ছুটে গিয়েছি। সেই প্রতিদান হিসেবে আমাকে আপনারা মেয়র বানিয়েছেন, আমার কারণে আমার মাকে আপনারা মেয়র বানিয়েছেন। আমার অসুস্থ মাটাকেও হত্যার মামলা দেওয়া হইল, তাও গাজীপুর না, ঢাকা দেওয়া হয়েছে। আমার মা 72 বছর বয়সে মানুষ হত্যা করতে গিয়েছিল। এই যে ধরনের মিথ্যা মামলা, এই যে মিথ্যা নাটকবাজ আগেও কিছু কর্মকর্তারা করেছিল, ঠিক এখনো তারা সেই কাজটি আবার শুরু করেছে। আল্লাহর রাস্তায় দয়া করে এগুলো পরিবর্তন করেন, একটা সুষ্ঠু সুন্দর ধারায় নিয়ে আসেন। রাজনীতি হচ্ছে মেধার এবং চিন্তা, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মানুষকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেটি হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনকে আমি অনুরোধ করব, আপনারা সবাই রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের জন্য আমার মৃত্যু পর্যন্ত আমি থাকব। আমি চেষ্টা করব আমাদের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা কর্মীর তাদের একটা ভালো একটা সমাধানের পথ দেওয়ার জন্য, যে জন্য মিথ্যা গুজব দিয়ে ভুল না বুঝতে পারে সেজন্য আপনারা সজাগ থাকবেন, সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন, সবার সহযোগিতা যেন সবাই একসাথে থাকতে পারি। আমি বলছি গাজীপুরের যে আমার জীবনে এক বিন্দু প্রাণ থাকে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে, আমি আমার গাজীপুরের মানুষ এবং আমার দেশবাসীর জন্য আমি করে যাব। চাও পাওয়ার কিছু নেই। বাড়িঘর নিয়েছেন, জায়গা সম্পত্তি নিয়েছেন, মাকে শোয়ার আসামি করেছেন, নিজের হাজার হাজার মানুষকে মামলা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছেন শুধু আমাদের সমর্থন করার কারণে। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা এখানে যারা অন্য রাজনৈতিক দল করে, অন্য ধর্মের মানুষ, তারা আমাদের কাছে খুব প্রিয়জন। সময় পরিস্থিতি আরো কথা বলবো। আমি আমাদের 3200 আলেমদেরকে একটা সম্মানী ভাতা দিয়েছিলাম, সেটাও দুদক উল্লেখ করে লিখছে, এটা আমার আত্মসাৎ। আমি যদি 2500 মসজিদের ইমাম খতিবদেরকে সম্মানী ভাতা দিয়ে থাকি, সেটা যদি আমার আত্মসাৎ হয়, তাহলে সেই পাপে আমার ফাঁসিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আমাকে যারা সাপোর্ট করছে তাদেরকে আপনারা পচা কথা বলবেন না, তাদেরকে অপমান করবেন না, কারণ তারা আমার নিঃস্বার্থভাবেই ভালোবাসছে। সেই হিসাবে আমি প্রশাসনকে বলবো, দয়া করে আপনারা চাকরি করে যান, সমস্যা নাই, করেন। দেশে বিদেশে অনেকে পাচার করতেছেন, চলতেছেন, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু দয়া করে আর গাজীপুরের মানুষকে অপমানিত করেন না, গাজীপুরের মানুষটা আর কষ্ট দিবেন না, এবং আমাদের তরুণ সন্তানদেরকে লেখাপড়ার সুযোগটা দেন। তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাক। যে সন্তানটা বাবা মা পাচ্ছেন 1 বছর ধরে, তার হাই স্কুল, প্রাইমারি স্কুল, সেই বাচ্চাটা প্রতিদিন চোখের পানি ফেলায় তার বাবার জন্য, তার থেকে আপনারা মুক্তি দেন। রাজনীতিটা একটা সভ্য জায়গায় নিয়ে আসেন। পরিবারতন্ত্র, অযোগ্যরা যোগ্য স্থানে যাবে, সেটা যেন না হতে পারে, সেটা করা একটা সুযোগ তৈরি করা দেওয়া হোক। গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক ব্যক্তিরা যেন এখানে সম্মানে থাকে, প্রশাসনিক কর্মকর্তারা যেন তারা দায়িত্বটা পালন করে, তাহলে আমাদের সকলের জন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থার মধ্যে আমরা ভালো থাকব। আর প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে যারা রাষ্ট্র শোষণ দিয়েছে, বাংলাদেশ ব্যাংক, তাদের বিরুদ্ধে কারো কোনো ধরনের ব্যবস্থা দেখি নাই। আগামী দিন আসবো, আমি সেই ব্যাখ্যাগুলো দিব, কারা কিভাবে রাষ্ট্র শোষণ দিয়ে ব্যাংক লুট করেছে, কিন্তু তাদের নাম এখন পর্যন্ত কোনো ধরনের মামলায় আসে নাই, তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় নাই। শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সমর্থক, যারা মিছিল মিটিং করেছে, নিঃস্বার্থভাবে দলের মধ্যে কাজ করেছে, তারা সবাই আসামি নিল। দয়া করে এগুলা পরিবর্তন চাই, সামনের দিনটা যেন ভালো চলতে পারি। আমাদের ভুল ত্রুটি
আমরা আমাদের জন্য সকলের জন্য ক্ষমা প্রার্থী। আমরা প্রতি মুহূর্তেই তওবাকারী মুসলমান হিসাবে, প্রতি মুহূর্তেই নিজেদের কাছে নিজেরা ছড়ি পড়ি। কারণ মানুষ যখন আমরা হেঁটে যাই, আমাদের পায়ের নিচে পিঁপড়া অনেক প্রাণীও মারা যায়, হয়তো আমরা বুঝে অথবা না বুঝে আমাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমরা মুসলমান হিসাবে যখন নামাজ পড়ি, প্রত্যেক সময় আমরা তওবাকারী এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমরা মানুষ কোনো ফেরেশতা নয়, মানুষের ভুল হয়। সেই হিসেবে আমাদের চলাফেরায়, কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা সার্বক্ষণিক আমরা আমাদের জন্য সরি বলে থাকি। সেই হিসেবে আমাদের সাথে যারা অন্যায় করেছে, ভুল করেছে, আমরা তাদের কোনো সময় অভিশাপ দিই নয়, তাদের জন্য পরিবর্তন হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য বলি। যদি মনে হয় আপনারা সংশোধন হবেন, হন। আর যদি মনে না হয়, আপনারা হয়তো বা সময় নেন। কিন্তু আমরা, আপনারা সকলে এই সমাজের মানুষ, সকলে যেন আমরা এই রাষ্ট্র এবং এই দেশের যার যার অঞ্চলে যেন বসবাস করতে পারে। বাংলাদেশের এই 4700 ইউনিয়ন পরিষদ, এই ওয়ার্ড, গ্রাম, থানা, জেলা, মহানগর, সকলে যেন আমরা একসাথে বসবাস করতে পারি। আমরা একই দেশের মানুষ। আর আমি আমাদের দলের এবং আমাদের সমর্থকদের বলবো, দয়া করে রাজনীতি হিসাবে কেউ কাউকে গোষ্ঠী তুলে, পার্টি তুলে এবং কোনো অন্যের দোষ আরেকজনের উপরে না দিয়া, যে ব্যক্তিটা যে দোষ অন্যায় করে তার উপরে বলা ভালো। আওয়ামী লীগ খারাপ যে আপনারা শব্দটা বলেন, যারা খারাপ তাদেরকে খারাপ বলেন, যারা বিএনপি বলে খারাপ বলেন, যারা বিএনপি খারাপ তাদেরকে খারাপ বলা হোক, যারা ইসলামিক সংগঠনের ভালো তাদেরকে ভালো বলা হোক, যাদেরকে খারাপ ব্যক্তি হিসেবে তাদেরকে বলা হোক। কোন রাজনৈতিক দল যারা গঠন করে তারা খারাপ হিসেবে গঠন করে না, ভালো হিসেবেই করে। এবং আমি আবার অনুরোধ করব, সরকারের কর্মকর্তা কর্মচারীরা, এর কর্মকর্তা বলতে কিছু নাই, কর্মচারীরা যে যার বাপের এই সন্তান হন না কেন, যখন আপনি চাকরি করেন তখন আপনি চাকর, কিন্তু এখন সবাই রাষ্ট্রের মালিক হয়েছেন। দয়া করে এই সব চাটুকারিতা বাদ দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য চেষ্টা করেন। কারণ হিসাব সবারই হবে, হিসাব সবারই একসময় হবে। রক্তের দাগ শুকায় যায়, কিন্তু রক্তের গ্রাণ শুকায় না। গ্রাণটা মানুষের হৃদয় থাকে। প্রতিদিন যে সময় হত্যা এবং রক্তপাত হচ্ছে, এটা সবার জন্যই খারাপ। আমি অনুরোধ করব, সবাই যেন আমরা এর জন্য সংশোধন হই। সবাই যার যার জায়গা থেকে সংশোধন হয়ে, 1 বছর চলে গেছে, আর একটা দিনও যেন কারো নষ্ট না হয়। এই জন্মভূমি আমার, আপনাদের, আমাদের বাপদাদার এই দেশ উপহার দিয়ে গেছে। সেজন্য এই সম্মানবোধটা রক্ষা করি, আমরা আমাদের কাজটুকু করি। যার যে দায়িত্বটা আছে সেই কাজটা যেন আমরা সবার জায়গা থেকে করতে পারি। 2024 সালে আপনারা জানেন, 19 জুলাই যখন গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তদের এবং সন্ত্রাসীদের হামলায় আমার সাথে থাকার আমাদের প্রিয় ছোট ভাই জুয়েল মোল্লা শহীদ হয়েছিল। ওই ঘটনায় আরেকজন আমাদের ভাই শহীদ হয়েছেন এবং অনেক লোক এখানে আহত হয়েছেন। আমি নিজেও, আমার মাথায় প্রথম পর্যায়ে একটা পাথরের ঢিল লাগে, দ্বিতীয় পর্যায়ে আমার মাথায় একটা গুলি করা হয়। আল্লাহর অশেষ সহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ বেঁচে রেখেছে। ততদূর দুঃখের বিষয় যে ছাত্র রাজনীতি, যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে অধিকারটা ছিল, সেই ছাত্র অধিকারের পক্ষে আমি সরাসরি মত দিয়েছিলাম। ছাত্রদের লেখাপড়ার স্বার্থে পরবর্তীতে তারা চাকরি বা ব্যবসা বা তাদের কর্মসংস্থানের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যেগুলা সহযোগিতা করা দরকার, প্রয়োজন, সেগুলো যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয়। আমি বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, 2 জন ছাত্র নেতাকে আমি সরাসরি বলেছি, তারা যেন ছাত্রদের অধিকারের ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন সেই সহযোগিতাটা ছাত্রদের মধ্যে বাস্তবায়ন করে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি। বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা তারা এখন আছেন, তাদেরকে আমি সরাসরি সেই প্রস্তাবটা দিয়েছি এবং তারা বলেছে, ভাই আমরা চেষ্টা করছি। ততদূর দুঃখের বিষয়, রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা দখলের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য
ছাত্র রাজনীতির নামে বা ছাত্র অধিকারের নামে যে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে হয়েছে, দীর্ঘ 1 বছরে শত শত হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে, শত শত হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, দেশের সাধারণ মানুষে খেয়ে খাটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমি এবং আমরা এবং আমাদের দেশবাসী এবং আমাদের গাজীপুরের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, গাজীপুর একটি উর্বর জায়গা, যে গাজীপুরে আমাদের রাস্তাঘাটগুলো নাই বললে চলে। সে জায়গায় আমি যখন সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি 2018 সালে নির্বাচিত হওয়ার পরে, বিশেষ করে গাজীপুরে, বাংলাদেশে কোথাও কি হয়েছে আমি সবকিছু আমার কাছে তথ্য নেই, গাজীপুরে আমি সকল দল সকল রাজনৈতিক ব্যক্তিকে একসাথে নিয়ে চলা এবং কাজ করার কাজটা শুরু করেছিলাম। আপনারা দেখেছেন গাজীপুরের প্রথম পর্যায়ে মাত্র 3 বছর সময় পেয়েছিলাম। 3 বছরের মধ্যে প্রায় 8000 কিলোমিটার রাস্তা, যেগুলো আমাদের গাজীপুরের মানুষের নিজস্ব সম্পত্তি, নিজস্ব জায়গা, দুই পক্ষের সাথে আলোচনা করে আমি সেই জায়গাগুলো নিয়ে গাজীপুরের মানুষের জন্য সেই রাস্তার কাজগুলো শুরু করি। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু গাজীপুরের স্বার্থে আবার অনেকে মেনেও নিয়েছেন, অনেকে কাজ করার সুযোগও করে দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা, রাষ্ট্রে এবং সরকারে কাজ করতে গেলে আমলারা যেভাবে ফাইল বন্দি করে রাখে, কাজের নামে অকাজ করার জন্য এবং তারা ঘুষ বাণিজ্যের জন্য মানুষকে যেভাবে কষ্ট দেয়, যারা জনপ্রতিনিধি এবং কাজের জন্য শাসন ব্যবস্থার জন্য দায়িত্ব পালন করেন, তারা এটা হারে হারে টের পান। আমি প্রথম পর্যায়ে ঢুকার পরে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন যখন নির্বাচিত হয়ে প্রথম দিন আমি সেপ্টেম্বর মাসের দায়িত্ব নিয়েছিলাম, তখন 140 কোটি টাকা সেই গাজীপুরের ঋণ ছিল। সেই ঋণ থেকে উদ্ধার হয়ে আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে 135 কোটি টাকা, আমি আবারও বলছি, বাংলাদেশ সরকারের কাছ থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 135 কোটি টাকা, এবং আমাদের রাজস্ব যেটা সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় হয় সেটা থেকে 3 বছরে প্রায় 561 কোটি টাকা, এবং জাইকা, এডিবি এবং বিশ্ব ব্যাংকের যেগুলো প্রজেক্ট আছে তারা সরাসরি সেটা বিল ফান্ডিং করে। শুধু সিটি কর্পোরেশনের টেন্ডার থাকে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে বিদেশিরা থাকেন, তারা সরাসরি এটাকে মধ্যে হস্তক্ষেপ করেন। সিটি কর্পোরেশন সেটা অ্যাকাউন্টে টাকা ঢুকে না এবং সিটি কর্পোরেশন বের করে না, শুধু কাজের অগ্রগতিটা সিটি কর্পোরেশন বিদেশি পিডি যারা থাকেন, প্রজেক্টের যারা পিডি থাকে তাদের সাথে একসাথে কাজটা করে। সরকার আমাকে 135 কোটি টাকা আমার 3 বছরের মেয়াদে দিয়েছে, এবং বাকি প্রজেক্টের যেসব টাকাগুলো দিয়েছে এগুলো সরাসরি 500 কোটি টাকার মতন, এবং সিটি কর্পোরেশনের 3 বছরে 561 কোটি টাকা সেখানে উঠেছে, যেখানে 140 কোটি টাকা আমার পূর্বের যিনি মাননীয় মেয়র ছিল সেই মেয়রের আমল থেকে সেটা ছিল। আমার নির্বাচিত আগে একজন বিরোধী দলে ওই সময় বিএনপির উনি মাননীয় মেয়র ছিলেন, তারপর আমি দায়িত্বতে আসলাম। অত্যন্ত দুঃখের বিষয় এবং ঘৃণার সাথে আমি বলতে চাই, আমার বিরুদ্ধে দুদক 7500 কোটি টাকা আত্মসাতের মামলা দিয়েছে, যেখানে সরকার আমাকে দিয়েছে 135 কোটি টাকা, যেখানে সরকার এখানে প্রজেক্টের বাবদ দিয়েছে 200 কোটি টাকার মতন, এবং আমাদের রাজস্ব উঠেছে 3 বছরে 561 কোটি টাকা। সেখানে দুদক নামে, দুর্নীতি দমন কমিশনের নামে আমাকে মামলা দিয়েছে 7500 কোটি টাকা। আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং যারা ডাইরেক্টর আছেন এবং সদস্যরা আছেন এবং দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেন রাষ্ট্রে, তারা কি জানেন 7500 কোটি টাকা কাকে বলে? একজন সম্মানিত, যিনি দেখলাম টিভির পর্দার মধ্যে, তার চেহারাটা সুন্দর, সে বলছে 7500 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার। বিদেশে কি হাওয়ার মধ্যে টাকা পাচার হয়? আপনারা যে মিথ্যা গুজব এবং এই মিথ্যাচারণ করে গত সরকারও আপনারা কিছু কিছু ভদ্রলোককে, কিছু কিছু ব্যবসায়ীকে, কিছু কিছু রাজনীতি ব্যক্তিকে এইভাবে অপমান করেছেন। প্রত্যেকটি মামলায় কিন্তু হাইকোর্টে গিয়ে খালাস পেয়েছে। আমি মনে করি এই দুর্নীতি দমন কমিশনার ছিল মানুষের জন্য, রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য, কিন্তু এই দুর্নীতি
কমিশনার এখন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদেরকে কিভাবে তাদের সম্মান মানহানি করা যায় সেসব কাজে লিপ্ত হয়েছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ আমরা জন্মের পরে দেখেছি যারা জন্মভূমি যারা জন্ম দিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, প্রধানমন্ত্রীকে জেলে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতির গায়ে মালায় জুতার মালা দেখেছেন এবং প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দেখেছেন। এটাই এই একটি সভ্য দেশে কি কাজগুলো শুরু হয়েছে। এবং যারা দুর্নীতি কমিশনার এবং আপনার আদালত যে যেখানে যে দায়িত্ব আছেন না কেন, সরকারি কর্মচারী হয়ে আপনারা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, যারা রাষ্ট্র এবং সরকার এবং জনগণের জন্য কাজ করেছে তাদেরকে আপনারা অপমানিত করছেন। মনে রাখবেন, আমাদের 40-এর বয়স, গত সরকারও 15.5 বছরের বেশি টিকে নাই, 15.5 বছরের বেশি টিকে নাই, যার মন্ত্রী পরিষদ এবং সকল বাহিনীরা সকলে একসাথে ছিল। প্রত্যেক বিচারপতিরা এবং সেনা 3 বাহিনী প্রধান সহ এবং পুলিশ সহ সকল বাহিনী, আমরা একজনও দেখি না ওই সরকারের বিরুদ্ধে আপনারা গিয়েছিলেন। সকলে ওই সরকারকে সাধুবাদ জানিয়ে আপনারা কাজ করেছিলেন, কারণ আপনাদের লুটপাট যারা করার তারা লুটপাট করেছিলেন, সরকারকে শুধু ব্যবহার করেছিলেন। আমি তীব্র নিন্দা জানাই আমার বিরুদ্ধে ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমারকে এবং আমার পরিবারকে এবং আমার গাজীপুরের মানুষকে আপনারা অপমান করেছেন। এটা ভবিষ্যৎ আল্লাহ এটা আপনাদেরকে বিচার করবে। সবাই ভালো থাকবেন এবং আমি আবারও আসবো। যারা দুর্নীতি অনিয়ম অন্যায় করেছে এবং রাজনীতির পদ নিয়ে বড় বড় পদ নিয়ে সমাজের মধ্যে পচা বিশৃঙ্খলা কাজগুলো করেছে, তারা যদি পরিবর্তন না হয় তা সে হোক আমার বাহিরের, আমি তাদের নাম বলার চেষ্টা করব।